যত সব ঝামেলা, যত সব ঝামেলা এসে পড়লো এই সকাল সকালই। হ্যাঁ ভাই, বলছিলাম কি, তোর কাছে যে বীজগুলো আছে সেগুলো তুই কাজে লাগা, মোহরের কথা ভুলে যা। আমাকে তুমি এত বড় ধোঁকা দিতে পারলে দাদা? এটা সৃষ্টিকর্তা কখনোই সইবে না, কখনোই না। বাবা সুজয়, বাবা, আমি আমি মনে হয় আর বাঁচব না রে বাবা। আমার অন্তিম সময় চলে এসেছে। এমন কথা বলো না কোমা, তোমার কিচ্ছুটি হবে না। হ্যাঁ মা, দাদা ঠিকই বলেছে, তোমার কিচ্ছুটি হবে না। আমি তোমাকে শহরে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব মা। হ্যাঁ, তুমি একটুও চিন্তা করো না। আমার এই শেষ মুহূর্তে তোদের দুই ভাইকে একটি কথা বলতে চাই। তোমার যে খুব কষ্ট হচ্ছে মা, তুমি একটু শান্ত হও। তোমার সব কথা আমরা পরে শুনবো। না রে বাবা, কথাটি আমার এক্ষুনি বলতে হবে যে এই কাঠের নিচে আমার একটি বাক্স আছে। সেখানে কিছু সোনার মোহর আর কিছু ফসলের বীজ আছে। তোদের অসময়ে হয়তো বা কাজে লাগতে পারে। কই কই সোনার মোহর? কই কই দেখি দেখি, কতগুলো সোনার মোহর আছে সেখানে, দেখি দেখি। দেখার তো অনেক সময় আছে বৌদি, ওগুলো তো পরেও দেখা যাবে। দাদা, চলো আগে আমরা মাকে ভালো কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই। বাবা অজয়, তুই একটু পরিশ্রম করিস বাবা। এভাবে শুয়ে বসে থাকলে সংসারটা যে চলবে না। মা, মা, মা গো, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে গেলে। আমার সব কিছুর একমাত্র ভরসা যে তুমি ছিলে মা, মা। দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে গেল। একদিন অজয় ও সুজয় দুই ভাই মিলে তার মায়ের রেখে যাওয়া বাক্সটি বের করলো। সুজয়, বের কর দেখি মায়ের বাক্সটা, কতগুলো সোনার মোহর আছে সেখানে দেখি। এই তো এই তো এই তো একটা পুটুলি দাদা, এখানে মনে হয় আছে সোনার মোহর। দে তো, আমার কাছে দে দেখি। ও বাবা, এ তো বেশ কিছু সোনার মোহরের সুজয়, আর কিছু ধানের বীজ। দেখেছিস, মা শেষ বয়সেও আমাদের জন্য কত ভাবতো। হ্যাঁ দাদা, মা তো মাই হয়। সুজয়, আমরা কিন্তু হাত গুটিয়ে না থেকে এই সোনার মোহর বিক্রি করে ভালো দেখে একটা ব্যবসা শুরু করতে পারি। হ্যাঁ দাদা, তা তো ঠিকই। তাহলে আমাদের দুই ভাইয়ের সংসারের অভাবটা যদি একটু ঘুচতো। সুজয়, এই সোনার মোহরগুলো আমার কাছেই থাক, আমি এগুলো বিক্রি করে তোর সাথে আলোচনা করে দু ভাই মিলে একটা ভালো ব্যবসা শুরু করব। আচ্ছা আচ্ছা, বেশ দাদা, তাই হবে। তাহলে এখন আমি আসি। তুমি আসার সময় মায়ের ঘরের দরজাটা বন্ধ করে এসো। এই দাঁড়া সুজয়, এই নে, এই ফসলের বীজগুলো তোর কাছে রেখে দে, আর মায়ের এই বাক্সটাও নিয়ে যা। সুজয় বাক্সটি ও ফসলের বীজগুলো নিয়ে তার ঘরে ফিরে এলো। নাও বউ, মায়ের এই বাক্সটি আর এই বীজগুলো সুন্দর করে গুছিয়ে রাখো। হ্যাঁ গো, মা বলেছিল এর ভেতরে সোনার মোহর ছিল, সেগুলো কোথায়? দাদার কাছে আছে গো বউ। দাদা বলল মোহরগুলো বিক্রি করে দুই ভাই মিলে একটা ভালো ব্যবসা করব। আচ্ছা বেশ, ওখানে খাবার রাখা আছে, খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, দাও বউ। আজ দুদিন হলো মাঠে যাইনি। মাঠে গিয়ে দেখি যে ফসলের কি অবস্থা। হ্যাঁ গো,
এবারও যদি ভালো ফসল না হয় তবে তো আমাদের না খেয়ে দিন পার করতে হবে গো। না বউ না, এত চিন্তা করো না। আমি তোমায় কখনো না খাইয়ে রাখবো না। কাজ যেখান থেকেই হোক আমি ঠিক খুঁজে বের করব। গিন্নি, ও গিন্নি, আহা কি আনন্দ! কি গো, এমন ফড়িং এর মতো নাচতেছ কেন? এই দেখো কি এনেছি। ও মা, এত সোনার মোহর! হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, মায়ের রেখে যাওয়া মোহর। হ্যাঁ গো, এই এই মোহরের ভাগ তোমার ভাইকেও দিয়েছো নাকি? পাগল নাকি তুমি? ব্যবসায়ের কথা বলে সব মোহর আমি নিয়ে এসেছি, আর ওকে ফসলের সেই বীজগুলো ধরিয়ে দিয়ে এসেছি। বেশ করেছো, ঝটি যাও যাও, মোহরগুলো বিক্রি করে হাট থেকে বড় বড় মাছ কিনে আনো, মাংস কিনে আনো, আজ জমিয়ে খাবো। অজয় তার মায়ের রেখে যাওয়া মোহরগুলো বিক্রি করে কয়েকদিন বেশ রমরমায় চলতে লাগলো। এদিকে সুজয়ের সংসার অভাব অনটনে কাটতে লাগলো। তার ক্ষেতের ফসলগুলো এবারে বৃষ্টির জলে সব নষ্ট। কি গো, দাদা তোমাকে আর কিছু বলেনি নাকি? না গো গিন্নি, অভাবের বেড়া জালে আটকে গেছি। ফসলগুলো সব নষ্ট হয়ে গেল। দেখি দাদার সাথে আজ কথা বলবো। তোমার দাদা তো একেবারে রাজার হালে চলেছে। দেখো তোমাকে আবার না ঠকায়। তুমি বরং খাওয়া শেষ করে তার কাছে একবার গিয়ে দেখো। দাদা, দাদা, দাদা। কে, সুজয় নাকি? হ্যাঁ গো দাদা, আমি আসবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আয় ভেতরে আয়। কিরে, কিছু বলবি নাকি? দাদা, দাদা বলছিলাম যে অনেক দিন তো হয়ে গেল, সোনার মোহরগুলো কি বিক্রি করেছো? কিসের মোহর? কোন মোহরের কথা বলছিস তুই? কোনো মোহর তো আমার কাছে নেই। কি বলছো কি দাদা? মায়ের রেখে যাওয়া মোহরগুলোর কথাই তো বলছি আমি। কোনো মোহর নেই আমাদের কাছে। যত সব ঝামেলা, যত সব ঝামেলা এসে পড়লো এই সকাল সকালই। হ্যাঁ ভাই, বলছিলাম কি, তোর কাছে যে বীজগুলো আছে সেগুলো তুই কাজে লাগা, মোহরের কথা ভুলে যা। আমাকে তুমি এত বড় ধোঁকা দিতে পারলে দাদা? এটা সৃষ্টিকর্তা কখনোই সইবে না, কখনোই না। কি বললো দাদা বৌদি? গিন্নি, ওরা আমাকে মোহরের ভাগ দেওয়া তো দূরের কথা, অপমান করে ওদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আর বলেছে ফসলের বীজগুলো কাজে লাগাতে। দুঃখ পেও না গো, সৃষ্টিকর্তা হয়তোবা এটাই চান। মানে? তুমি আমাদের খেতে ভালোভাবে চাষ দিয়ে মায়ের রেখে যাওয়া ওই ধান ও গমের বীজগুলো সেখানে রোপণ করো। কিন্তু আবারও যদি ফসল নষ্ট হয়ে যায় তখন? এইবারই শেষ গো। তুমি তুমি আরেকবার চেষ্টা করে দেখোই না। বেশ বেশ বউ, বেশ। তুমি যখন বলছো তখন আমি আরেকবার চেষ্টা করব। জানো, ভেবেছি আজ থেকে আমিও আর বসে থাকবো না। বাড়িতে ছাগল, গরু, হাঁস, মুরগি সবকিছু পালন করব। বউটার কথা শোনো, এত কিছু করতে গেলে তো টাকারও প্রয়োজন। এত টাকা কোথায় পাবো? আছে গো, আছে। এই নাও, এটা খুলে দেখো। কি আছে এই কৌটোর ভেতরে? আরে খুলে তো দেখো। ও মা, মা গো, টাকা! এখানে তো বেশ কিছু টাকা আছে। বউ, এত টাকা তুমি কোথায় পেলে? তুমি যে আমাকে 1 টাকা 2 টাকা করে দিতে, ওগুলো অনেক দিন ধরে জমিয়ে রেখেছি। তুমি আজই এটা দিয়ে আমাকে কটা মুরগি আর একটা গরু কিনে এনে দেবে। দেব বউ, দেব। আমি আজই তোমার ইচ্ছেটা পূরণ করব। সুজয় হাটে গিয়ে
কয়েকটি মুরগি আর একটা গাভী ও কিছু টাকা বেঁচে যাওয়ায় কয়েকটি নারকেল চারা কিনে নিয়ে আনলো। মা গো মা, তুমি সত্যি সত্যি গরু নিয়ে চলে এসেছো? বাবা, গরুটি দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। শুধু গরুটা দেখলে বউ, দেখো নারকেল চারা এনেছি আর সাথে তোমার মুরগি। আজ যে আমি কি খুশি তোমায় বলে বোঝাতে পারবো না। মুরগিগুলো বাচ্চা দিলে সেগুলো বিক্রি করে একটা ছাগল কিনবো, বুঝলে? এবং বাড়িতে একটা বাগিচাও তৈরি করব। সব রকমের ফলের গাছ থাকবে বাড়িতে। বেশ বেশ, বউ তো এবার দেখছি কোমর বেঁধে সংসারের কাজে লেগে পড়েছে। আমিও কাল থেকে মন দিয়ে মাঠের কাজ করব। পরের দিন সুজয় তার ক্ষেতে চাষ দিয়ে ধানের বীজগুলো রোপণ করে দিল। কাজ তো শেষ, যাই এবার বাড়ি ফিরি। এবার কিছুদিন নিশ্চিন্তে থাকা যাবে। বউ, ও বউ, বউ কোথায় গেলে? আরে এই তো আমি। এই নাও জলটুকু খেয়ে বাতাসাটা মুখে দাও। আহ, আমার মনের সব কথা কিভাবে যে তুমি বুঝতে পারো, বলার আগেই সব কিছু হাজির করো। আমি ছাড়া আর কে বুঝবে গো তোমার মনের ভাষা? সুজয় তার ক্ষেতের পেছনে খুব পরিশ্রম করতে লাগলো। এদিকে রমাও বাড়িতে হাঁস মুরগি ও গরুর পেছনে খুব পরিশ্রম করত। দেখতে দেখতে ফসল কাটার সময় হয়ে এলো। এবার সুজয়ের ফসল মাঠের সবার ফসলের থেকে সেরা হলো। সে খুব ভালো দামে ফসলগুলো বিক্রি করলো। এত টাকা? ওগো, তোমার ওই ফসলে নিশ্চয়ই মায়ের আশীর্বাদ ছিল, তাই তো এবার এত ভালো ফসল হলো। এছাড়া এত ভালো দামে ফসলগুলো বিক্রিও করতে পারলে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, এই যে সোনার মোহরের চেয়ে কোনো অংশে কম না। এই টাকা দিয়ে আরো 3টে গরু কিনবো, সাথে কটা ছাগল, আর বাকি টাকা দিয়ে আবারও নতুন করে ফসলের চাষ করব। দেখতে দেখতে সুজয়ের অবস্থা ফিরে গেল। এখন তার গোয়াল ভর্তি গরু ছাগল, বাড়িতে নানা ধরনের ফলের গাছ আর খামার ভর্তি হাঁস মুরগি ছিল। এই যে অকম্মর ঢেকি, এই যে শুনছো? দাঁড়া, পড়ে পড়ে ঘুমোনো তোর আমি দেখাচ্ছি। এই কে? ও গিন্নি তুমি? না, ভূত। অকর্মা একটা, কোনো কাজের গুণ নেই, বসে বসে মায়ের রেখে যাওয়া অন্ন তো ধ্বংস করেছো। এবার করবেটা কি? সারাদিন ঘুম, কাজ না করে সারাদিনই ঘুম। সেগুলো তো সব তোমার পেছনে নষ্ট করেছে গিন্নি। আজ এটা খাবো, কাল ওটা খাবো, আজ এটা বানিয়ে দাও। কি বলে হতচ্ছাড়াটা? বলি বিয়ে করেছো আর খেতে দেবে না? হ্যাঁ, শোনো, জমিদার এসেছিল, ধারের টাকা তো দিতে পারলে না, বলে গেল সুদে আসলে টাকা 9 গুণ হয়েছে। তোমার জন্মে তুমি আর টাকা শোধ করেছো। আজকের ভেতরে বাড়ি খালি করতে বলে গেছে। এ কি বলছো গিন্নি? না, হ্যাঁ, আমি বাপের বাড়ি চললাম, তোমার যেটা খুশি সেটাই করো। আর যেও না গিন্নি, দাঁড়াও, শোনো, আমি এবার থেকে কাজ করব। হো গিন্নি, কাউকে ঠকালে যে নিজেই ঠকতে হয়। এবার কোথায় যাব আমি? শুনলে গো? হ্যাঁ বলো। আমার এতদিনের সব স্বপ্ন পূরণ হয়েছে। কিচ্ছু ছিল না আমাদের, কিন্তু দেখো আজ সৃষ্টিকর্তা আমাদের সব দিয়েছেন। হ্যাঁ বউ, সব তো তোমার জন্যই সম্ভব হয়েছে। এই বাড়ি, জিনিসপাতি, টাকা পয়সা সব তোমার জন্য। আমার জন্য আর কোথায়? তুমি পরিশ্রম করেছিলে বলেই না এত কিছু সম্ভব হচ্ছে।
আমি পরিশ্রম করেছি, সাথে তুমিও আমাকে সাহায্য করেছো, আমাকে সাহস দিয়েছো, তাই তো আজ আমরা সফল হতে পেরেছি।